সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডন, নাটোর। তোমাদেরকে আজকের সেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশন গত সেশনের ধারাবাহিকতায় অনুশীলন। আমরা গতদিন অর্থাৎ গত সেশনে আমরা অনুশীলনের 1 এবং 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা তা চর্চাও করেছ এবং তোমরা নিশ্চয়ই বুঝতেও পেরেছ। কি বুঝতে পারো নাই? নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আজ আমরা তাহলে তারই ধারাবাহিকতায় চলে যাই। অনুশীলনের পরের যে সমস্যাটি আছে সেই সমস্যাটি সমাধানের জন্য। তাহলে চলো আমরা আমাদের সমস্যাগুলি দেখে নিই। সমস্যা 3 অর্থাৎ অঙ্ক নম্বর 3-এ রয়েছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম হচ্ছে z টাকা। এখন প্রশ্ন হচ্ছে, মিতা 1 ডজন খাতা এবং অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো? এটি আমাদের প্রথম প্রশ্ন। এবং ওই একই উদ্দীপকের আলোকে আমাদের খ যে প্রশ্নটি আছে সেখানে বলা আছে সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, সে কত টাকা ব্যয় করেছে? এবং গ নম্বর আরও একটি প্রশ্ন রয়েছে, প্রিয়াঙ্কা 3টি খাতা, 4টি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে 100 টাকার একটি নোট দিল, দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দেবে? এই ছিল আমাদের প্রশ্ন 3-এর সমস্যাগুলি। তাহলে চলো আমরা একে একে সমস্যাগুলির সমাধান শুরু করি। প্রথমেই আমরা কয়ের উত্তর শুরু করব। তাহলে চলো, আমাদের প্রশ্ন কতে কি ছিল? প্রশ্ন কতে ছিল, মিতা 1 ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো? আমাদের উদ্দীপকে দেওয়া আছে একটি খাতার দাম x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। এখানে আমাদের যে বিষয়গুলি লক্ষ্য করতে হবে, মিতা আসলে কি কি ক্রয় করেছে। মিতা ক্রয় করেছে খাতা, ক্রয় করেছে পেন্সিল, এবং উদ্দীপকেও আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে খাতার দাম, প্রতিটি খাতার দাম কত? x টাকা, এবং প্রতিটি পেন্সিলের দাম কত? আমরা দেখলাম পেন্সিলের দাম হলো y টাকা। তাহলে মিতা 1 ডজন খাতা, 1 ডজন মানে কয়টি? 12টি। খুবই সহজ। তাহলে 12টির দাম কত? তাহলে আমরা এখানে কিন্তু মুখে মুখে করে ফেলতে পারি। তাহলে 12টির দাম 12x টাকা। এবং অর্ধ ডজন, অর্ধ ডজন মানে কয়টি? ডজন মানে হলো 12টি, অর্ধ ডজন মানে অর্ধেক ডজন, তার মানে 12-র অর্ধেক কত? 6টি। তার মানে 6টি পেন্সিলের দাম কত হবে? তাহলে 6y টাকা। তাহলে মোট কত টাকা ক্রয়? তাহলে এবার আমরা দাম দুইটা কি করব? যোগ করে দেব। তাহলে চলো আমরা এবার বোর্ডে দেখি সমাধানটি আমাদের কিভাবে করতে হয়। তাহলে আমরা জানি এভাবে লিখব, 1 ডজন সমান 12টি এবং অর্ধ ডজন মানে তাহলে কয়টি? 12/2 সমান 6টি। তাহলে মিতা 1 ডজন খাতা ক্রয় করে 12x টাকা দিয়ে, কারণ 12-এর সাথে কি গুণ হবে? একটি খাতার, অর্থাৎ প্রতিটি খাতার মূল্য x, সুতরাং 12টির দাম হচ্ছে 12x। এবং সে 6টি অর্ধ ডজন বা 6টি পেন্সিল ক্রয় করবে, তাহলে কত দিয়ে? তাহলে 6y টাকা আমরা আগেই বলেছি। এবার তাহলে তার মোট খরচ কত? তাহলে আমাদেরকে কি করতে হবে? এবার দুটি যোগ করে দিতে হবে, তাই না? আমরা যোগ করে দিই।
তাহলে মিতা 1 ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার খরচ হলো সমান 12x + 6। অর্থাৎ আমাদের এই যে আমরা বের করেছিলাম অর্ধ ডজন খাতা, 1 ডজন খাতা এবং অর্ধ ডজন খাতা, এখানে হবে পেন্সিল। অর্ধ ডজন পেন্সিল। তাহলে এই দুটির আমরা কি করব, এখানে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব। তো আশা করি তোমরা নিশ্চয়ই সমাধানটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা নেক্সট আমাদের যে সমস্যা রয়েছে সেটি দেখি। দেখো আমাদের খ নম্বর ছিল সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, সে কত টাকা ব্যয় করে। তাহলে আমরা একইভাবে সমাধান করব। সেটি কি, সজীব কি কি কিনেছে? পেন্সিল, রাবার। তাহলে পেন্সিলের দাম এবং রাবারের দাম কিন্তু একটি করে দেওয়া আছে। একটির দাম কত? 8টির দাম তাহলে বের করা সহজ এবং 2টির দাম বের করাও খুবই সহজ। তাহলে সেটি করে ফেলি। তাহলে বলো তো সজীবের 8টি পেন্সিলের ক্রয় করতে কত টাকা খরচ? তাহলে 8, যেহেতু পেন্সিলের প্রতিটি পেন্সিলের দাম কত? y টাকা, তাহলে 8y। নিশ্চয়ই বুঝে গেছো। এবং সে কি আর কি করে করেছে? সে রাবার ক্রয় করেছে। কয়টি? 2টি। তাহলে 2টি রাবার ক্রয় করতে তার কত খরচ? তার খরচ হলো 2z টাকা, কারণ প্রতিটি রাবারের মূল্য কিন্তু z টাকা। তাহলে 2টি রাবারের মূল্য 2z টাকা, তাই না? এবার তার মোট, তাহলে বোঝাই যাচ্ছে এই দাম দুটি এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে যোগ করে দিতে হবে। তাহলে আমরা এবার যদি সজীবের 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করায় তার ব্যয় হলো, আমরা লিখব কত? লিখব সমান 8x + 2z। অর্থাৎ 8x + 2z টাকাই হচ্ছে তার 8টি পেন্সিল এবং 2টি রাবারের মোট ক্রয় মূল্য। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের 3 নম্বর যে প্রশ্নটি ছিল, 3-এর গ যেটি ছিল সেটি হচ্ছে কি, প্রিয়াঙ্কা 3টি খাতা, 4টি পেন্সিল, 1টি রাবার ক্রয় করে। তার মানে সে সবগুলি ক্রয় করেছে। ক্রয় করে এসে দোকানদারকে কত দিল? 100 টাকা দিল। এতে দোকানদার তাকে কত ফেরত দেবে? তাহলে আগে সে কত টাকার জিনিস কিনেছে সেটি হিসাব করি। এতক্ষণ তো আমরা জিনিসের হিসাব খুব সহজেই করে ফেলছি। এবার আমরা সেই আগের নিয়মগুলো অনুসারেই আমরা এবার তার কয়টি? প্রিয়াঙ্কার 3টি খাতা, 4টি পেন্সিল এবং 1টি রাবারের কত মূল্য সেটি আগে বের করি। তাহলে চলো, তাহলে আমরা লিখব যে প্রিয়াঙ্কার 3টি খাতার ক্রয় মূল্য 3x টাকা। যেহেতু 3টির প্রতিটি খাতার দাম কত? x, তাহলে 3x। 4টি পেন্সিল, প্রতিটি পেন্সিলের মূল্য y, সুতরাং 4টির দাম 4y টাকা। এবং সে রাবার কিনেছে 1টি, প্রতিটি রাবারের মূল্য কিন্তু কত দেওয়া আছে? z টাকা। তাহলে আমরা লিখলাম z টাকা। তাহলে সে মোট কত টাকার জিনিস ক্রয় করেছে? তাহলে এগুলো আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ 3টি খাতা, 4টি পেন্সিল ও 1টি রাবার ক্রয় করায় তার ব্যয় হলো কত? তার ব্যয় হলো 3x + 4y + z টাকা, তাই না? আমরা লিখে ফেললাম 3x + 4y + z টাকা। এবার সে দোকানদারকে কত দিয়েছে? দিয়েছে 100 টাকা। তাহলে 100 টাকার একটা নোট দিয়েছে। এবার ফেরত দেবে কি? তাহলে 100 টাকা থেকে এই দামটা আমাকে কি করতে হবে? অবশ্যই মাইনাস করে দিতে হবে। তো আমরা মাইনাস করে দিয়ে লিখে ফেলি। তাহলে প্রিয়াঙ্কাকে ফেরত দিল কত? তাহলে দোকানদার প্রিয়াঙ্কাকে ফেরত দিল সমান 100 মাইনাস ওই যে 3x + 4y + z টাকা। তাহলে এই টাকাটা সে কি করলো? ফেরত পেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 3 নম্বরের যে ক, খ এবং গ সমস্যা ছিল তার সমাধান কিন্তু আমরা একে একে শেষ করলাম। আশা করি তোমরা সমাধানগুলি বুঝতে পেরেছ এবং তোমরা নিজেরাও করার জন্য চেষ্টা করবে।
তাহলে এবার চলো দেখি অনুশীলনীর 4 নম্বর তোমাদের জন্য কি রয়েছে। 4 নম্বরে রয়েছে যোগ করো। তো খুবই সিম্পল, যোগ তো আমরা অনেক করেছি, এই যোগগুলি তোমরা নিশ্চয়ই খুব সহজেই করে ফেলতে পারবে। তো তোমরা নিজেরা যে চেষ্টা করো যোগগুলি করার জন্য। দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে দেওয়া আছে, তারপরে 4 নম্বরে কি দেওয়া আছে, আরেকটি রাশি দেখো এখানে রাশি দেওয়া আছে কয়টি, 1, 2 এবং 3টি রাশি, এবং 5 নম্বরে দেওয়া আছে 1টি রাশি, 2টি রাশি এবং 3টি রাশি। তাহলে আমরা 1, 2, 3, 4 এবং 5টি যোগ এখানে দেওয়া আছে। আমাদের এই যোগগুলি আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারবো, সমাধান করতে পারবো। যোগের পদ্ধতি কয়টি শিখেছিলাম মনে আছে? নিশ্চয়ই মনে থাকার কথা। আমরা যোগের কিন্তু পদ্ধতি শিখেছিলাম, 2 ভাবে করা যায়। তো তাহলে চলো আমরা এবার দেখি যে আমরা কিভাবে যোগগুলি করতে পারি। শুরুতেই আমরা যাচ্ছি 1 নম্বরের, আমরা কি করব, যোগ করব। আমাদের 1 নম্বরে দেওয়া আছে কি 2a + 3b, এটা একটি রাশি দেওয়া আছে, এবং দেওয়া আছে -a - 2b আরেকটি রাশি দেওয়া আছে। তাহলে এই দুইটি রাশির এবার যোগফল আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এই জন্য আমরা কি করব, এর জন্য আমাদেরকে প্রথমেই যদি আমরা নিচে নিচে অর্থাৎ আমরা যদি এখানে আমি দুটি পদ্ধতি দেখাবো, প্রথমে একটি পদ্ধতি দেখাই। প্রথমে আমরা প্রথম রাশিটাকে কি করব বলেছিলাম, আমরা হুবহু যেভাবে থাকি এভাবেই লিখে ফেলি। দেখো আমরা তাই করেছি। এখানে 2a + 3b আছে, এখানে আমরা লিখে ফেললাম 2a + 3b। এরপরে কি করব মনে আছে, যোগ করতে হলে কি কি দরকার আমাদের? যোগ করতে গেলে কিন্তু সদৃশ পদগুলি কিন্তু আমাদের দরকার। তাহলে এখানে সদৃশকে, এর সদৃশ এ, বি এর সদৃশ তাহলে বি। তাহলে এই পদগুলি কিন্তু এই পদের এই প্রথম পদ আর এখানে এটা, এই দুইটা কি সদৃশ। তাহলে এর নিচে এ লিখবো এবং বি এর নিচে বিগুলি আমরা আর লিখব। তাহলে আমরা লিখে ফেলি, আমরা লিখব -a - 2b। এবার কি করব, এবার আমরা একটা টার্ম দেব, দিয়ে দিলাম টার্ম। এরপর কি করব, আমরা এখানে সাধারণ যে যোগ বিয়োগের নিয়ম সেই অনুসারে আমাদেরকে সাংখ্যিক যোগ বিয়োগগুলি করতে হবে। তাহলে এখানে চিহ্ন একটু ব্যাপার আছে। তো দেখো এখানে আমি যোগ করার সময় তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে সাংখ্যিক যে মান, চিহ্নের পরে যে সাংখ্যিক মান থাকবে, এই মানের দিক দিয়ে যে বড় হবে আমরা এখানে কিন্তু তাকেই বড় ধরবো। তো এখানে আছে +2, এখানে আছে মাইনাস, এখানে কোনো সংখ্যা দেওয়া নাই কিন্তু কত আছে, সহগ 1। তার মানে 2 থেকে 1 বাদ, তাহলে থাকলো কত 1। তাহলে 1 মানে 2 থেকে একটা এ বাদ দিলে তাহলে আমার কি থাকে, এখানে একটা এ থাকে। তাহলে আমরা কিন্তু যোগ করে ফেললাম। এবার যদি 2 এবং অর্থাৎ +3 এবং -2 অর্থাৎ আমরা সাংখ্যিকভাবে যদি হিসাব করি তাহলে 3 থেকে আমাকে 2 কিন্তু বিয়োগ করতে হচ্ছে, অর্থাৎ 1 থাকছে। সেই ক্ষেত্রে আমার চিহ্ন আসছে কি প্লাস, কারণ প্লাস চিহ্নটি এখানে সাংখ্যিক মান দিক দিয়ে বড়। এবার তাহলে এখানে একটা বি মানে 1b মানে হলো শুধু বি, কারণ বি এর সহগ এখানে 1 বোঝাচ্ছে। তাহলে আমাদের সমাধানটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো আশা করি তোমরা তোমাদের সমাধানটি এভাবেই করেছো এবং তোমরা বুঝতেও পেরেছো যে সমাধানটা এই যে যোগ কিন্তু আমাদেরকে এইভাবে করতে হয়। এ তো গেল আমাদের একটি নিয়ম। আমরা কিন্তু এই যোগ আরও কিন্তু ভিন্ন নিয়মে করেছিলাম, মনে আছে? সেটি কি, আমরা কিন্তু এইভাবে লিখে করেছিলাম 2a + 3b এর সাথে আমরা প্রথমে এইভাবে যোগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখেছিলাম -a - 2b। নিশ্চয় তোমাদের মনে আছে। তারপর আমরা ব্র্যাকেটটা কি করলাম, তুলে দিলাম, তাই না? আমরা ব্র্যাকেট তুলে দিয়ে লিখেছিলাম। তাহলে ব্র্যাকেট তুলে দিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা যদি ব্র্যাকেটটা একটু তুলে দিই তাহলে এখানে কিন্তু আমাদের চিহ্ন হয় মাইনাস, আমাদের চিহ্ন হচ্ছে মাইনাস কত, a - 2b। এবার আমরা কিভাবে করেছিলাম, এরপরে করেছিলাম আমাদের যেহেতু আমাদের
সদৃশ পদ এ, এখানে এ এই দুইটা সদৃশ, যেহেতু এখানে এখানে, সুতরাং এখানে আছে 2 সহগ আর এখানে আছে -1 সহগ, এর সাথে এ গুণ অবস্থায় দিয়ে দিতে হবে। এরপরে কি করতে হবে, প্লাস দেখো এখানে 3b অর্থাৎ 3 এর সাথে -2 এর সাথে আমাদের আসছে কি বি, অর্থাৎ বিবি ছিল কি সদৃশ পদ, তাদের সাংখ্যিক যোগ বিয়োগগুলি আমরা করে তার সাথে আমরা চলকগুলি কি করেছি আমরা যুক্ত করে দিয়েছি, গুণ অবস্থায় দিয়েছি। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি 2 থেকে 1 গেলে 1 থাকে, অর্থাৎ এখানে 1 এ, 3 থেকে 2 বাদ দিলে আমাদের কি আসে 1, তাহলে প্লাস হলো বি। দেখো এটি হলো আমাদের প্রথম পদ্ধতি, বা এটি প্রথম পদ্ধতি বললে এটি দ্বিতীয় পদ্ধতি। আমরা এই দুই পদ্ধতিতেই কিন্তু শিখেছিলাম, আমাদের ফলাফল কি একই আসে না? তাহলে তোমরা ইচ্ছা করলে যে কোনো পদ্ধতিতেই কিন্তু করতে পারো। আমি তোমাদেরকে সাধারণত একটা পদ্ধতিতে করে দেবো বাকিগুলি, আর তোমরা ইচ্ছা করলে সবগুলি দুই পদ্ধতিতেই করতে পারো, বা দুই পদ্ধতিতেই তোমরা শিখবে। তাহলে এবার চলো আমরা 2 নম্বরে যেটি আমাদের ছিল আমরা দেখি সেটি কিভাবে করা যায়। সেই একই নিয়ম সমাধান করব আমরা একইভাবে। আমরা কি করব, আমরা প্রথম পদটি লিখলাম, এখানে পদ আছে 3টি, প্রথম পদটি হুবহু যেভাবে ছিল সেভাবেই। এবার আমরা সদৃশ পদগুলির নিচে নিচে লিখব, দ্বিতীয় যে রাশিটি আছে তার পদগুলি আমরা সদৃশ পদ দেখে দেখে নিচে নিচে লিখলাম, অর্থাৎ এক্স এর নিচে এক্স এবং ওয়াই নিচে ওয়াই দিয়েই লিখলাম চিহ্ন সম্বলিত। এখন তৃতীয় যে রাশি আছে 6x + 7y, আমরা সেটিকেও আমরা নিচে নিচে লিখে ফেললাম সদৃশ অনুসারে, পদ অনুসারে সদৃশ পদগুলিকে নিচে নিচে লিখলাম। এরপরে যোগের নিয়ম অনুসারে আমরা কি করব, টান দেব। এবার আমরা যোগ করব। এখানে দেখো কি আছে, সাংখ্যিক আছে, সংখ্যা আছে কত 4 -2 আর হলো 6। এদের যদি আমরা সরল করি, অর্থাৎ আমরা যদি সাংখ্যিক যোগ করি তাহলে এখানে 6 এবং 4 যোগ করলে কত হয় 10 হয়, তার থেকে বাদ যাচ্ছে কত আমাদের -2, তাহলে থাকছে আমাদের কত 8x, তাহলে আমাদের এখানে আসবে হলো 8x। এবার দেখো এখানে আমাদের চিহ্ন কি, দেখো এখানে আছে 7 এবং y মানে কত, এর সহগ হলো 1, তাহলে এর সহগ আমরা 1 যদি ধরি তাহলে এখানে 1 এবং 7 যোগ করলে হচ্ছে 8, +8 আছে -5, তাহলে চিহ্নের দিক দিয়ে বড় হয়ে যাচ্ছে দেখছি কে প্লাস, সুতরাং আমরা দিয়ে দিলাম প্লাস চিহ্ন। এবার কয়টি বেশি আছে, তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হয় 3, আমরা এখানে লিখলাম তাহলে 3, এখানে আসলো কত আমাদের চলক y। আশা করি তোমরা হিসাবটি বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের সমাধানটি তাহলে আমরা লিখতে পারি 8x + 3y। আশা করি এই যোগটিও তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর পরের যে নিয়মটি বা পরের যে সমস্যাটি আছে সেটি হচ্ছে কয় পদ বিশিষ্ট, এটিও কিন্তু 3 পদ বিশিষ্ট, কিন্তু এখানে দেখো পদ সংখ্যা একটু বেশি, পদ সংখ্যা আছে 3টি করে, এর আগে আমরা করলাম 2টি করে। তো সেই পূর্বের নিয়ম অনুসারেই আমরা একইভাবে করে ফেলি, প্রথম রাশিকে লিখে ফেললাম, দ্বিতীয় রাশি থেকে আমরা এবার সদৃশ পদগুলি নিচে নিচে লিখব চিহ্ন দিয়ে। তাহলে আমাদের দেখো আমরা x এর নিচে লিখলাম কত 7x এর নিচে লিখলাম 3x, y এর নিচে লিখলাম -6y এবং z এর নিচে আমরা লিখলাম +7z। এবার ঠিক পরের রাশিটি -9x + 4y + z, আমরা এবার সদৃশ পদগুলির নিচে নিচে লিখে ফেলি -9x + 4y এবং +z। এরপর আমরা নিচে কি করব, একটা টান দেব, দিয়ে এবার সেই আগের মতো হিসাব করি, 7 × 3 = 10, প্লাসের হলো 10, মাইনাসের হলো 9, সুতরাং এখানে প্লাসের হলো x। এরপরে একইভাবে এবার সংখ্যাগুলি দেখো, এখানে প্লাসের আছে 5 আর হলো 4, তাহলে প্লাসের 9, মাইনাসের হলো 6, তাহলে প্লাসের হচ্ছে 9 থেকে আমাদের যদি 6 অর্থাৎ 9 থেকে 6 চলে যায় তাহলে থাকে 3, আমরা এখানে দিব কত, আমরা এখানে দিব 3y। এবং এখানে দেখো সবগুলি আমার প্লাস, অর্থাৎ একই চিহ্ন হলে আর কোনো কথা নাই, আমরা সবগুলি ওই চিহ্ন দিয়ে যোগ করে দিব। তাহলে এর সহগ 2 আর 7 9, অর্থাৎ 2 এবং 7 9, 9 এবং এর সহগ হলো 1, 9 এবং সহগ 1 মানে হচ্ছে
তাহলে 10z। আশা করি আমরা আমাদের হিসাবটি বুঝতে পেরেছি। তাহলে তোমরা এভাবেই তোমাদের হিসাব প্রত্যেকটি যোগের বেলায় কিন্তু তোমরা করবে। তাহলে পরবর্তীতে যোগগুলি আছে, আমরা এবার সেখানে চলে যাব। তাহলে এর ফলাফল আসলো কি, x + 3y + 10z। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সমস্যাটির এই যে যোগের যে সমস্যাটি ছিল এবং যোগফল তোমরা কিন্তু নির্ণয় করতে পেরেছ, বা আমার সাথে তোমাদের যোগফলও মিলে গেছে। এবার আসো তোমাদের জন্য আরও একটি যোগ দেওয়া আছে, সেটি লক্ষ্য করো। এখানে দেখো, এখানে 3টি রাশি আছে, এখানে চলক আছে একাধিক। আমরা একটু সদৃশ পদ খোঁজার ক্ষেত্রে কিন্তু বিষয়গুলি ভালো করে খেয়াল করব। সমাধান কিন্তু একই পদ্ধতিতে। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে আমাদের প্রথম যে রাশিটি আছে সেটি লিখে ফেলি। আমরা প্রথম রাশিটি লিখে ফেললাম। এবার দ্বিতীয় রাশির দিকে যাই। দ্বিতীয় রাশিতে দেখো, আমাদের একটু খেয়াল করো, দ্বিতীয় রাশি প্রথমে আছে -11by। তাহলে এটা তো প্রথমে লেখা যাবে? নিশ্চয়ই না, যেহেতু এই পদের সদৃশ পদ হচ্ছে by, তাহলে আমাকে এই সোজা লিখতে হবে। এবং -7ax, তাহলে আমাকে লিখতে হবে x এর নিচে, এবং -9cz আমাকে লিখতে হবে cz এর নিচে। আমি লিখে ফেললাম সেইভাবে। দেখো, আমি কিন্তু সদৃশ পদ নিচে নিচে লিখলাম। এবার তৃতীয় পদটিও সে একইভাবে আমি সদৃশ পদগুলি নিচে নিচে লিখে দিলাম। অর্থাৎ x এর নিচে দিলাম ax এর নিচে ax, by এর নিচে by, এবং cz এর নিচে cz লিখে দিলাম। এবার আমরা কি করব, আগের মতোই আমরা একটি টার্ম দেব, দিয়ে এবার সেই সাংখ্যিক হিসাব দেখো এখানে কত হয়, 5 এবং 3 এই দুটি প্লাসের, সুতরাং 5 3 অ্যাড করলে কত হচ্ছে, 8 হয়। 8 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে শুধুই থাকে 1, অর্থাৎ 1 মানেই হচ্ছে আমার বীজগাণিতিক যে উৎপাদকটি আছে, অর্থাৎ চলক আছে ax, আমরা সেই ax দিয়ে দিলাম। এবং এর পরেরটি তো দেখো একইভাবে হিসাব করলে আমরা পেয়ে যাচ্ছি কত, 2 - 2by, এবং এইখানে যদি সবগুলি দেখো আমার মাইনাস, সুতরাং মাইনাস চিহ্ন দিয়ে আমরা সবগুলি কি করব, যোগ করব। অর্থাৎ আমি বলেছি যোগের সময় প্লাস এবং মাইনাস থাকলে কিন্তু আমাদেরকে একটু হিসাব করতে হয় ভিন্নভাবে, যে প্লাসের বেশি না মাইনাসের বেশি, ওই চিহ্ন দিব এবং কতটি বেশি সেইটি লিখব, বড়তে ছোটা বাদ দিয়ে। ঠিক আর যদি একই চিহ্ন থাকে তাহলে আর কোনো চিন্তা নেই, ওই চিহ্ন বসাবো এবং সবগুলি সাংখ্যিক যে সহগ আছে যোগ করে দিয়ে আমরা বসিয়ে দেব। বাস, হয়ে গেল আমাদের যোগ। আমরা এটিকে কিন্তু বিকল্প নিয়মেও করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবার আরেকটি সমস্যা আছে, সেটি হচ্ছে দেখো আমাদের এবার 5 নম্বর যে সমস্যাটা আছে তা সমাধান করি। একইভাবে আমরা সমাধান করব। আমরা প্রথমে কি লিখব, আমরা প্রথমেই প্রথম রাশি লিখব, তারপর প্রথম রাশি দেখো লেখা হয়ে গেল। ঠিক এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দেখো এলোমেলো করে দেওয়া আছে। দ্বিতীয় রাশিতেও আমরা সদৃশ পদ খুঁজে খুঁজে নিচে নিচে বসিয়ে দিলাম। দেখো তাদেরকে সদৃশ পদগুলি নিচে নিচে লিখলাম, এবং এখানেও দেখো আমাদের তৃতীয় রাশিতেও এলোমেলো করে দেওয়া আছে, আমরা সেটিকেও কি করলাম, সদৃশ পদগুলির নিচে সদৃশ পদগুলি লিখে নিলাম। এরপরে সে আগের মতোই আমরা কি করব, একটা যোগ টার্ম দেব। এরপরে সেই একই নিয়মে আমরা হিসাব করব। এবার আসো আমরা হিসাবটি দেখি। এখানে +12 +12 +24, এখানে আছে -24। প্লাস এবং মাইনাস যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, প্লাস এবং মাইনাস যদি সমান হয়, অর্থাৎ প্লাস থেকে, অর্থাৎ 24 থেকে 24 বিয়োগ মানে কি 0, অর্থাৎ 24 - 24 = 0। তার মানে এই ফলাফলটি আসছে 0। এর সাথে 0-র সাথে যদি x গুণ করি তাহলে কি হয়, 0-র সাথে যাকেই গুণ অবস্থায় দেওয়া যায় না কেন সেই কি হয়, আসলে তো 0ই। এখানে আমার কিন্তু কোনো চলকও থাকছে না। এরপরে দেখো আমাদের এখানে আছে +15, এখানে আছে 9 এবং 6 মাইনাসের, এখানে -15। তাহলে 15 থেকে 15 বাদ দিলে কি হয়, এখানেও ফলাফল কি হয়, 0 হয়। চিহ্ন কি দেব, আমার এখানে কোনো চিহ্ন আসছে, কোনো চিহ্ন থাকছে না। তারপরে লক্ষ্য করো এখানে কি আসে, এখানে আসে দেখো
-10 এবং -5 -15 +15, এখানেও আমার ফলাফল কি আসে? সবগুলি 0, অর্থাৎ কোনোই ফলাফল এখানে আমার থাকছে না। তার মানে কি ফলাফল কি থাকছে? কি সবগুলি বাদ দিয়ে ফলাফল হয়ে যাচ্ছে 0। তার মানে আমার এগুলো সবই বাদ দিয়ে আমার ফলাফল দাঁড়াবে কত? দাঁড়াবে হবে 0। তার মানে এর ফলাফল হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ যে তোমাদের অনুশীলনীর 3 এবং 4-এর যে সমস্যাগুলি ছিল, আমরা একে একে কিন্তু প্রত্যেকটি সমস্যারই সমাধান করে দেখালাম। আশা করি তোমরা বাসায় যেও এই অনুশীলনীগুলি সমস্যাগুলি সমাধান করবে এবং চর্চা করবে। আগামী সেশন দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের সেশন আমরা তাহলে এখানেই শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ।